তাহলে গতদিন আমার যত পর্যন্ত পড়ানো হয়েছিল তা হচ্ছে ব্যঞ্জনধ্বনি রূপান্তরের যে ভাগগুলো সেগুলো শুরু করেছিলাম। তার মধ্যে সমীভবনটা শুরু করেছিলাম এবং সমীভবনের যে তিনটে ভাগ সেই তিনটে ভাগ পর্যন্ত, অর্থাৎ প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন, এই তিনটে ভাগ পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে যেটা শুরু হবে সেটা হলো বিষমীভবন। বিষমীভবন হচ্ছে সমীভবনের বিপরীত প্রক্রিয়া এবং এতে শব্দ মধ্যস্থ দুটি সমধ্বনির একটি রূপান্তরিত হয়ে অন্য ধ্বনিতে পরিণত হয়। উদাহরণটা লেখ বিষমীভবনে, তাহলে বুঝতে সুবিধা হবে। লেখ কাকে বলে কি আরেকবার বলে দিন। হ্যাঁ বলছি, লেখ সমীভবনের বিপরীত রীতি হচ্ছে বিষমীভবন। বিষমী বয়হস্যি মূর্ধন্য ময় দীর্ঘী, বিষমীভবন। ওর সঙ্গে লিখবি এই পদ্ধতিতে বা এই রীতিতে শব্দ মধ্যস্থ দুটি সমধ্বনির একটি রূপান্তরিত হয়ে অন্য ধ্বনিতে পরিণত হয়। যেমন লেখ, যেমন লাল, লয়াকার লাল, গ্রেটার দ্যান দিয়ে লেখ নাল, দন্তের নয়াকার ল। দেখ এখানে দুটো একই ধ্বনি ছিল, দুটোই ল ছিল, কিন্তু প্রথম ধ্বনিটা পরিবর্তিত হয়ে গেল, ওটা দন্তের ন হয়ে গেল। আবার লেখ নোনা, দন্তের নয়কার দন্তের নয়াকার, গ্রেটার দ্যান দিয়ে লেখ লোনা। দুটো একই ধ্বনি ছিল, সমধ্বনি ছিল, অর্থাৎ দন্তের ন ছিল, কিন্তু এখানে আগের দন্তের নটা পরিবর্তিত হয়ে ল হয়ে গেল। তাহলে এই যে পরিবর্তন হলো একেই বলা হচ্ছে বিষমীভবন। দেখ বললাম সমীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া। ওই সমীভবনের ক্ষেত্রে পাশাপাশি দুটো বিষম ব্যঞ্জন ধ্বনি, মানে একই নয় এরকম ব্যঞ্জন ধ্বনি একই ধ্বনিতে পরিণত হচ্ছিল, একটা আর একটার প্রভাবে কখনো বা দুটোই প্রভাবিত হয়ে এইভাবে। আর বিষমীভবনে দুটো একই ব্যঞ্জন ধ্বনি এর মধ্যে একটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, এর জন্যই কিন্তু একে বলা হলো সমীভবনের বিপরীত প্রক্রিয়া। এরপরের যে এই ব্যঞ্জন ধ্বনি রূপান্তরের মধ্যে এর পরের যে ভাগটা বলেছিলাম সেটা হলো ঘোষীভবন। ঘোষীভবনের সংজ্ঞাটা লেখ, শব্দের মধ্যস্থিত অঘোষ ধ্বনিকে ঘোষ ধ্বনিতে রূপান্তরিত করলে তাকে বলা হয় ঘোষীভবন। এই ঘোষীভবনের উদাহরণটা লেখ, কাক, কয়াকার কাক, গ্রেটার দ্যান দিয়ে লেখ কাগ, কয়াকার কাগ। দেখ দুটো ক ছিল, পরের কটা গ হয়ে গেল। আমরা জানি যে যদি বর্গের তৃতীয় এবং চতুর্থ ব্যঞ্জন ধ্বনিটি হলো তোর ঘোষ ধ্বনি,
আর বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনিটি হলো অঘোষ ধ্বনি। তাহলে আমরা যখন বলছি কাক, কয়াকার কাক, এটা ছিল অঘোষ ধ্বনি। কিন্তু যখন কাকটা কাক উচ্চারণ করছে কেউ, তখন পরের যে কটা গ হয়ে যাওয়ায়, গ উচ্চারণ করায়, সেক্ষেত্রে অঘোষ ধ্বনিটা ঘোষ ধ্বনিতে রূপান্তরিত বা পরিণত হয়ে গেল। তাই একে বলা হলো বা বলা যাবে একে ঘোষীভবন হয়েছে। আবার যদি উদাহরণ আর একটা লেখ, আবার আর একটা উদাহরণ লেখ, বাপ বেটা, বয়াকার প, বয়কার তয়াকার। বাপ বেটা, বাপ বেটাটা গ্রেটার দ্যান দিয়ে লেখ বাপ বেটা, বয়াকার ব, বয়কার তয়াকার, বয়াকার ব, বয় একার তয়াকার। এক্ষেত্রেও একই হয়েছে। প ধ্বনিটা অঘোষ ধ্বনি ছিল, প ধ্বনিটা ব ধ্বনিতে পরিবর্তিত হয়ে গিয়ে এটা ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেল। তাহলে এখানে দেখলাম শব্দের মধ্যে অবস্থিত অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ঘোষীভবন। এরপরে কি, ঘোষীভবনের পরে কি লিখিয়েছিলাম একটু বল। মহাপ্রাণী ভবন। আচ্ছা, ঘোষীভবনের পরে অঘোষীভবন কি লিখিয়েছিলাম ঘোষীভবনের সঙ্গে? না না। আচ্ছা, ঘোষীভবনের সঙ্গেই না, মানে ঘোষীভবন ও অঘোষীভবন এইভাবে যেখানে ছকটা লিখেছিলিস সেখানে লিখে নে ঘোষীভবন ও অঘোষীভবন, ছকের ওখানে লিখে নে। এইবার অঘোষীভবনের সংজ্ঞাটাও একটু লেখ। অঘোষী, অঘয়কার মধ্যনাস্বয় দীর্ঘী, অঘোষী ভবন, অঘোষী ভবন। এইবার দেখ, আমি ঘোষীভবনে বলেছিলাম শব্দের মধ্যে অবস্থিত অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক তাহলে বিপরীত ভাবে শব্দের মধ্যস্থিত ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়, তখন তাকে বলা হচ্ছে অঘোষীভবন। সংজ্ঞাটা লেখ। শব্দের মধ্যে অবস্থিত অঘোষ ধ্বনি যখন, ভুল বললাম মনে হচ্ছে, শব্দের মধ্যে অবস্থিত ঘোষ ধ্বনি, এটা তো অঘোষীভবন বলছি, শব্দের মধ্যে অবস্থিত ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়, অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়, তখন তাকে বলা হচ্ছে অঘোষীভবন। তাহলে অঘোষীভবনে দেখছি ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা জানতাম অঘোষ ধ্বনি হচ্ছে বর্গের প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, আর ঘোষ ধ্বনি হচ্ছে প্রতি বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ। তাহলে এখানে যখন আমরা বলবো, এবার একটা উদাহরণ লেখ। যখন বলছি বাবু, বয়াকার বয়স্য বাবু, তাহলে এই বাবুটা অঘোষ ধ্বনি হলে কি উচ্চারিত হবে বা কি উচ্চারণ করব একটু চেষ্টা কর। একটা জিনিস মনে রাখবি, অঘোষ ধ্বনি বা ঘোষ ধ্বনি যেই বর্গে থাকছে সেই বর্গেরই কিন্তু বাপু। বাপু, ঠিক, একদম ঠিক। বয়াকার পয়হস্য বাপু, সেই বর্গেরই, যেটা বলছিলাম যে সে যেই বর্গের অঘোষ বা ঘোষ ধ্বনি থাকছে সেই বর্গেরই রূপান্তরিত হচ্ছে অঘোষ বা ঘোষ ধ্বনিতে। যেমন দেখ, আমরা যখন বলছি বাবু, বয়াকার বয়হস্য বাবু, এবং সেটা গ্রেটার দ্যান দিয়ে লেখ বয়াকার পয়হস্য বাপু, তাহলে এখানে এই শব্দের বয়হস্যটা বটা ছিল হলো প বর্গের তৃতীয় ব্যঞ্জন, প বর্গের তৃতীয় ব্যঞ্জন, অর্থাৎ বটা ছিল হলো সঘোষ ধ্বনি বা ঘোষ ধ্বনি। কিন্তু বটা মানে এই তৃতীয় ব্যঞ্জনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে প বর্গেরই প্রথম ব্যঞ্জনে, অর্থাৎ
পটা হয়েছে অঘোষ ধ্বনি। তাহলে একটু মনে রাখবি যে ঘোষ বা স্বঘোষের ক্ষেত্রে যে বর্গেরই ব্যঞ্জন ধ্বনি থাকবে সেই বর্গেরই অন্য ব্যঞ্জনে পরিণত হবে। আচ্ছা, আর একটা উদাহরণ লেখ। অঘোষী ভবনের আর একটা উদাহরণ লেখ। বীজ, বয় দীর্ঘী বর্গের জ, বীজ। বীজ গ্রেটার দ্যান দিয়ে বীজকে কি বলা হয় অনেক সময়? ম্যাম বীজ। বীজ নয়, বীচই বলা হয় অনেক সময়। বীজও বলে, তুই বীচই লেখ, বয়হস্যই তয়হস্যই, মানে উচ্চারণটা আরো সহজ হয়ে যায়। বিষয়টা কি, ধ্বনি পরিবর্তনটা হয় যে আমরা ধ্বনি পরিবর্তনের কারণ যখন লিখেছিলাম তখন দেখবি একটা পয়েন্ট লেখা হয়েছিল যে উচ্চারণের সহজ, মানে উচ্চারণকে সহজ করার জন্য আমরা কোনো ধ্বনিকে নানাভাবে অনেক সময় উচ্চারণ করে থাকি। এক্ষেত্রে বর্গের জটা হলো ঘোষ ধ্বনি। তা ঘোষ ধ্বনি উচ্চারণ করতে গেলে আমরা দেখেছিলাম ঘোষ ধ্বনি কাকে বলে, যখন বলেছিলাম যে ঘোষ ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের একটু গম্ভীর স্বর হচ্ছে, স্বরটা যখনই গম্ভীর হচ্ছে উচ্চারণ একটু তখন কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বর্গের জ উচ্চারণ করার সঙ্গে বয়ের সঙ্গে বর্গের জ উচ্চারণ করার থেকে বয়ের সঙ্গে চ উচ্চারণ করাটা অনেকটা সহজ হয়ে যায়। এক্ষেত্রে এই কারণে বীজটা অনেক সময় উচ্চারিত হয় বিচি বলে, বা অনেকে বীজ বলে চ উচ্চারণ করলে। যেহেতু চটা হলো দুটো পরপর ঘোষ ধ্বনি উচ্চারণ করা একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে ঘোষ ধ্বনির পরে একটা অঘোষ ধ্বনি উচ্চারণ করলে সহজ হয়ে যায়। সেজন্য বীজ, বয়সী ব এবং বর্গের জ, দেখ দুটোই হলো ঘোষ ধ্বনি। এক্ষেত্রে বয়ের পরে যখন আমরা উচ্চারণ করছি চটা হয়ে যাচ্ছে তোর অঘোষ ধ্বনি, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে। আচ্ছা, এই তো গেল ঘোষী ভবন এবং অঘোষী ভবন। এর পরে লিখিয়েছিলাম মনে হয় মহাপ্রাণী ভবন, তাই তো, ছকের মধ্যে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার ওই ছকের ওখানে মহাপ্রাণী ভবন ও অল্প প্রাণী ভবন কি লিখিয়েছিলাম? ম্যাম আলাদা করে লিখিয়েছিলেন তো। দুটো, মহাপ্রাণী ভবন আর একটা অল্প প্রাণী ভবন। আচ্ছা ঠিক আছে, লেখ মহাপ্রাণী ভবনের সংজ্ঞাটা লেখ তাহলে। কোনো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির প্রভাবে, আগে একটু লিখে নে, শব্দ মধ্যস্থ কোনো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির প্রভাবে, শব্দ মধ্যস্থ কোনো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যদি মহাপ্রাণ ব্যঞ্জনে রূপান্তর লাভ করে তবে তাকে মহাপ্রাণী ভবন বলা হয়। উদাহরণটা লেখ। কাঁঠাল, কচন্দ্রবিন্দু আকার টয়াকার ল, গ্রেটার দ্যান দিয়ে লেখ কাঁঠাল, শুধু টটা ঠ হয়ে যাবে। ট ছিল অল্পপ্রাণ ব্যঞ্জন, ট বর্গের প্রথম ধ্বনি অর্থাৎ অল্পপ্রাণ ব্যঞ্জন, এবং ঠ দেখ ওই ট বর্গেরই দ্বিতীয় ব্যঞ্জন এবং সেটা হলো মহাপ্রাণ ব্যঞ্জন। আমরা জানি প্রতিটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জন ধ্বনিটা হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তাহলে কাঁঠাল যখন উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে টটা পরিবর্তিত হয়ে যাচ্ছে ঠয়ে, অর্থাৎ টয়ের অল্পপ্রাণ ব্যঞ্জনটা ঠ হয়ে মহাপ্রাণ ব্যঞ্জনে পরিণত হচ্ছে। আচ্ছা, আরেকটা লেখ মস্তক, ম দন্তের শয় তয় ক, গ্রেটার দ্যান দিয়ে লেখ কি হবে,
মস্তকটা কি হবে? মস্তক। ম দন্তে শয় তয় ক, মস্তক। মস্তক হবে। মস্তক মানে তো মাথা, মাথা হবে। গ্রেটার দ্যান দিয়ে লেখ মাথা। এখানে ত থয়ে পরিণত হচ্ছে। আচ্ছা, এরপরে লেখ অল্প প্রাণী ভবন। অল্প প্রাণী ভবন। লেখ শব্দ মধ্যস্থিত মহাপ্রাণ কোনো ব্যঞ্জন, শব্দ মধ্যস্থিত মহাপ্রাণ ব্যঞ্জন যদি অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, তবে তাকে অল্পপ্রাণী ভবন বলা হয়। অল্পপ্রাণী ভবন বলা হয়। যেমন মধু, ম ধয় হস্য, গ্রেটার দ্যান দিয়ে লিখবি ম দয় হস্য। নিজেরাই বুঝতে পারছিস, ধটা ছিল মহাপ্রাণ ধ্বনি, ধটা পরিবর্তিত হয়ে যাচ্ছে দয়ে, অর্থাৎ দটা হয়েছে অল্পপ্রাণ ব্যঞ্জন, তাই একে বলা হচ্ছে অল্পপ্রাণী ভবন। আর একটা উদাহরণ লেখ। আর একটা উদাহরণ হলো বাঘ, বয়াকার ঘ, গ্রেটার দ্যান দিয়ে লেখ বাঘ, বয়াকার গ। ঘটা ছিল মহাপ্রাণ ধ্বনি, আর গটা হয়ে গেল, ঘটা পরিবর্তিত হলো হয়ে গেল গয়ে, সুতরাং গটা হয়ে গেল অল্পপ্রাণ ধ্বনি। এরপরে কি লিখিয়েছিলাম? কোনটা লিখিয়েছিলাম একটু বল। ছকে কোনটা ছিল? নাসিক কি ভবন। আচ্ছা, নাসিক কি ভবন লেখ। নাসিক কি ভবন। আমরা জানি নাসিক্য ধ্বনি কোনগুলো? প্রতি বর্গের শেষ ধ্বনিটা, পঞ্চম ধ্বনিটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। আর নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়, আমরা জানি যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু আমাদের নাসিকা পথ দিয়ে নির্গত হয়। আচ্ছা, এইবার লেখ নাসিক্য ভবনের সংজ্ঞাটা লেখ। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে যদি পূর্ববর্তী স্বরধ্বনিকে দীর্ঘ ও অনুনাসিক করে তোলে, দীর্ঘ ও অনুনাসিক করে তোলে, সেই প্রক্রিয়াকে বলা হয় নাসিক্যী ভবন। সেই প্রক্রিয়াকে বলা হয় নাসিক্যী ভবন। নাসিক্যী বানান দন্তে শয় হস্যি, কয়জা ফলা দীর্ঘী কিন্তু। নাসিক্যী ভবন। যেমন দিয়ে লেখ দন্ত, দ দন্তের নয় তয়, গ্রেটার দ্যান দিয়ে লেখ দাঁত, দয়চন্দ্রবিন্দু আকার ত, দাঁত। দেখ একটু উদাহরণটা দেখ।
দন্তের নটা পরের ক্ষেত্রে লুপ্ত হয়ে গেল। দন্তের নটা ছিল নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, তয়ের সঙ্গে ছিল, কিন্তু তয়ের সঙ্গে দন্তের নটা দাঁত যখন বলছি তখন দন্তের নটা লুপ্ত হয়ে যাচ্ছে এবং পূর্ববর্তী স্বরধ্বনির মাথায় গিয়ে বসছে। যেমন দয়চন্দ্রবিন্দু আকারের মাথায় গিয়ে বসছে। তাহলে এক্ষেত্রে পূর্ববর্তী স্বরকে সে নাসিক্য ধ্বনিতে পরিণত করে দিল। তাহলে একেই বলা হচ্ছে নাসিক্যি ভবন। অর্থাৎ যে নাসিক্য ধ্বনি নিজে লুপ্ত হয়ে গিয়ে পূর্ববর্তী স্বরকে বা পূর্ববর্তী ধ্বনিকে কি করছে, অনুনাসিক করে দিচ্ছে, তাকেই বলা হচ্ছে নাসিক্যি ভবন। এবার লেখ হংস। আর একটা উদাহরণ, হ অনুস্বর দন্তের হংস, গ্রেটার দ্যান দিয়ে হংসটা কি হবে লিখে আমাকে বল। হাঁস। হাঁস, ঠিক আছে, প্রত্যেকে ঠিক। হয়চন্দ্রবিন্দু আকার দন্তের স। তাহলে এক্ষেত্রে কোন নাসিক্য ধ্বনিটা লুপ্ত হলো? অনুস্বর। আর তাহলে স্বরধ্বনি এখানে অনুনাসিক হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা কি লিখিয়েছিলাম নাসিক্যি ভবনের পরে? মূর্ধন্য ভবন। মূর্ধন্য ভবন, ঠিক আছে, লেখ মূর্ধন্য ভবনের সংজ্ঞা লেখ। আমরা জানি মূর্ধন্য ধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে জিভের সামনের ভাগ মানে জিভের ডগা আমাদের শক্ত তালুর ওপরে যে খাঁচকাটা অংশটা থাকে, নিজেরা একটু দেখে নে জিভ দিয়ে, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখের ভিতরে শক্ত তালুতে আঘাত করে, সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তাহলে এই মূর্ধন্য ভবন কাকে বলছে? সংজ্ঞাটা লেখ। মূর্ধন্য ধ্বনি প্রভাবে মূর্ধন্য বানানটা লেখ, ময় দীর্ঘ ধৈর্যের দন্তের নয় জফলা। মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হলে তাকে মূর্ধন্যী ভবন বলে। মূর্ধন্যী ভবন বলে। উদাহরণ লেখ। হলো বিকৃত বয়সী কয়রিত। গ্রেটার দ্যান দিয়ে লেখ বিকট বয়সী কট। তাহলে এখানের উদাহরণটা দেখলে বুঝতে পারবি কোন ধ্বনিটার পরিবর্তন হলো। কোন ধ্বনিটার পরিবর্তন হয়েছে বল? ত। আচ্ছা, তটা কি ধ্বনি? কোন ধ্বনি? দন্ত ধ্বনি। তটা দন্ত ধ্বনি ছিল, তাহলে পরিবর্তিত হয়ে গিয়ে সে হলো ট। টটা কোন ধ্বনি? ট যখন উচ্চারণ করছে জিভের ডগা কোথায় স্পর্শ করছে? আমাদের মুখবিবরের শক্ত তালুতে, যেটাকে আমরা মূর্ধা বলি, মূর্ধাতে স্পর্শ করছে। তাহলে সেই কারণে টটা অর্থাৎ দন্ত ধ্বনিটা পরিবর্তিত হয়ে যাচ্ছে মূর্ধন্য ধ্বনিতে। তাই এখানে বলা হবে যে এই ধ্বনিটার ক্ষেত্রে মূর্ধন্যী ভবন ঘটেছে। আচ্ছা, আর একটা উদাহরণ লেখ। মূর্ধন্যী ভবনের আর একটা উদাহরণ হলো মৃত্তিকা। ময়রি তয়তাহস্যি কয়াকার। মৃত্তিকা গ্রেটার দ্যান দিয়ে লেখ। জানিস তোরা সবাই মৃত্তিকাকে আমরা কি বলি? লিখে ফেল। হ্যাঁ, মাটি। একইভাবে মানে আগেরটা যেরকম দেখলাম যে তোর হলো দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হলো, এক্ষেত্রেও ঠিক একই। আচ্ছা, পরেরটা কি লিখিয়েছিলাম একটু বল।
মূর্ধন্য ভবনের পরে কিছু লিখিয়েছিলাম রকারি ভবন। রকারি ভবন। আচ্ছা, রকারি ভবনটা লেখ এবার। রকারি ভবন কাকে বলছে লেখ। দন্তেশ্বয়ের উচ্চারণ যদি দন্তেশ্বয়ের নিচে হসন্ত চিহ্ন দিবি আর দন্তেশ্বটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখবি। দন্তেশ্বয়ের উচ্চারণ যদি ঘোষবৎ ভয়কর মূর্ধন্য ষ ব খন্ডের ত ঘোষবৎ বর্গজ হয়ে শেষ পর্যন্ত রকারে পরিণত হয়, শেষ পর্যন্ত রকারে পরিণত হয়, তবে তাকে বলে রকারি ভবন। হ্যাঁ, দন্তের স এর উচ্চারণ যদি ঘোষবৎ ঘরকার মূর্ধন্য ষ ব খন্ডের ত ঘোষবৎ বর্গজ হয়ে, বর্গজটা সিঙ্গেল কোট, বর্গজ হয়ে শেষ পর্যন্ত রকারে পরিণত হয়, তবে তাকে বলে রকারি ভবন। তবে তাকে বলে রকারি ভবন। উদাহরণটা লেখ। দেখ, উদাহরণটা লিখলে বোঝাটা সহজ হবে। প্রথমে লেখ দ্বাদশ, দয়াকার দ তালবস্য। তারপরে গ্রেটার দেন দিয়ে লেখ দুবাযশ, দয়হস্য বয়াকার বর্গজ দন্তের স। এক্ষেত্রে একটুখানি বলতে আমার ভুল হয়ে গেছে, সেটা হলো বর্গজ হয়ে যখন বলছি না ঘোষবৎ বর্গজ হয়ে হচ্ছে, ঘোষবৎ বর্গজ বোঝানোর জন্য বর্গজর তলায় একটা ছোট্ট ওই রকারের মতো একটা ছোট্ট পুটলি দিবি, একটা ছোট্ট ডট দিবি, তাহলে ঘোষবৎ বর্গজ বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে যখন লিখিস দ্বাদশ গ্রেটার দেন দুবাযশ, জয়ের নিচে একটা ছোট্ট দয়হস্য বয়াকার বর্গজ নিচে একটা ছোট ডট, তারপরে দন্তের স। দুবাযশ থেকে হচ্ছে বারস, বয়াকার র দন্তের স, বারস। এরপরে আবার গ্রেটার দেন দিয়ে লেখ বারহ, বয়াকার র হ, বারহ। আবার বলছি, দ্বাদশ দয় বয়াকার দ তালবস্য, দ্বাদশ থেকে গ্রেটার দেন দিয়ে দুবাযশ, দয়হস্য বয়াকার বর্গজয়ের নিচে একটা ছোট ডট, তারপরে দন্তের স, দুবাযশ। গ্রেটার দেন দিয়ে লেখ বারস, বয়াকার র দন্তের স, গ্রেটার দেন দিয়ে বারহ, বয়াকার র হ, গ্রেটার দেন দিয়ে বয়াকার রয়কার 12, যেটা আমরা এখন বলি। ঠিক একইভাবে পঞ্চদশটাও পরিবর্তিত হতে হতে একই রকম ভাবে 15 হয়েছে। পঞ্চদশ থেকে পঞ্চযশ, পনস, পনহ, 15। তোরা একটাই লিখে রাখ। যদি এরকম রকারি ভবনের যদি সংজ্ঞা আসে, সংজ্ঞাটা লিখে একটা উদাহরণ দিলেই যথেষ্ট। যখন এরকম শব্দ দিয়ে যদি এমসিকিউতে আসে, যখন দেখবি এরকম অনেকবার পরিবর্তিত হতে হতে পরবর্তী সময়ের সে কোনো দন্তের স শেষে গিয়ে রয়ে হয়ে যাচ্ছে, বর্গের জ হয়ে তারপরে র হচ্ছে, সেক্ষেত্রে তোরা চোখ বুজে লিখবি রকারি ভবন এখানে হয়েছে। সেটা তোদের এমসিকিউতে যদি এরকম দেখানো আসে। আর যদি রকারি ভবনের সংজ্ঞা আসে, তাহলে সংজ্ঞা যেটা বললাম সেটা লিখে এই একটা উদাহরণ লিখবি, তাহলেই হবে। আচ্ছা, এরপরে আর কিছু ভাগ দেখিয়েছিলাম। সংকোচন লেখ। সংকোচন কথার অর্থ তো আমরা বুঝতেই পারছি। সংকোচন লেখ। উচ্চারণের দ্রুততার জন্য অথবা উচ্চারণের কষ্ট লাঘব করার জন্যে অনেক সময়
আমরা কোনো শব্দের সবকটি ধ্বনি পূর্ণরূপে উচ্চারণ না করে কতগুলি ধ্বনিকে মিলিয়ে একটি সংক্ষিপ্ত ধ্বনি উচ্চারণ করে থাকি। দাঁড়ি। এর ফলে বেশি সংখ্যক ধ্বনি কম সংখ্যক ধ্বনিতে সংকুচিত হয়ে আসে। দাঁড়ি। একে ধ্বনি পরিবর্তনের ধারায় সংকোচন বলা হয়। উদাহরণ লেখ। যাহা ইচ্ছা তাই। তিনটে আলাদা আলাদা শব্দ। গ্রেটার দ্যান দিয়ে বলতো কি হবে? একদম ঠিক, লিখে ফেল। যাচ্ছে তাই। আর একটা উদাহরণ লেখ। পেঁয়াজ পয়সন্ধি বিন্দু একার 29 টাকার বর্গের জ। গ্রেটার দ্যান দিয়ে বল কি হবে? গ্রেটার দ্যান দিয়ে বল এটা পেঁয়াজটা কি উচ্চারণ করে অনেকে? বানানটা কি বললেন? পয়সন্ধি বিন্দু একার 29 টাকার বর্গের জ। পেঁয়াজটা পি যখন বলছে সেটা সংকোচন হচ্ছে না কিন্তু। একটু দেখ, সংকোচন হচ্ছে না তো, তাহলে সংকোচন করতে হবে তো, কমিয়ে আনতে হবে সংখ্যা। পেঁয়াজ পয়সন্ধি বিন্দু জফলা আকার চন্দ্রবিন্দু তারপরে বর্গের জ। বোঝা গেল? জফলা আকার চন্দ্রবিন্দু বর্গের জ। তাহলে এক্ষেত্রে দেখ, এক্ষেত্রে হয়ে গেল হয়ে যাওয়ায় পেঁয়াজটা সংকোচন হয়ে গিয়ে পেঁয়াজ হয়ে গেল। তাহলে একেই বলা হচ্ছে সংকোচন। আর কিছু করানো ছিল এই শ্রেণী বিভাগে? এটাই কি শেষ ছিল? ব্যঞ্জন দ্বিত্ব না আরো ছিল কিছু? আচ্ছা, ব্যঞ্জন দ্বিত্বটা লেখ এবার। দ্বিত্ব মানে আমরা জানি দুবার হচ্ছে উচ্চারণ। লেখ। অনেক সময় কোনো শব্দে শ্বাসাঘাতের কারণে অথবা বক্তার আবেগ প্রাবল্যে কোনো একক ব্যঞ্জনকে অনেক সময় যুগ্ম ব্যঞ্জনে পরিণত করা হয়। কমা দিয়ে লেখ। যাকে বলে ব্যঞ্জন দ্বিত্ব।
দয় বয় হস্যি তয় বয় দ্বিত্ব। দ্বিত্ব কথার অর্থ হলো দুইবার উচ্চারণ হচ্ছে। এই ব্যঞ্জন দ্বিত্বকে আর একটা নামও আছে দ্বিত্বি ভবন। দয় বয় হস্যি তয় বয় দীর্ঘি দ্বিত্বি ভবন, একসঙ্গে দ্বিত্বি ভবনটা। এবার উদাহরণটা লিখলে বিষয়টা আরেকটু সহজ হবে বোঝা। প্রথমে লেখ উদাহরণে ছোট, ছয়কার ত ছোট। ছোটটা গ্রেটার দ্যান দিয়ে বলতো যে আমরা অনেক সময় ছোট বাচ্চাকে বা ছোটকে কি বলে থাকি? খুব, হ্যাঁ ছোট্ট, ঠিক একদম। টয় টয় হয়ে যাচ্ছে, দেখ ছয়কার টটা যখন ছোট্ট বলছি টয় টয় হচ্ছে, অর্থাৎ এখানে বক্তা তার আবেগ প্রাবল্যে অর্থাৎ আবেগের কারণে ছোটটা অনেক সময় ছোট্ট বলছে। ঠিক একইভাবে লেখ আরেকটা লেখ বড়, ব ডয়স্নরয়কার বড়। গ্রেটার দ্যান দিয়ে লেখ, কি হবে? আমরা যদি বলি কোনো একটা লাইন ধর যে ছেলেটা বড় বোকা, আমি যদি সেটাকে খুব একটা হ্যাঁ হ্যাঁ ছেলেটা কি বলবি? বড্ড। হ্যাঁ একদম বড্ড বোকা। বড়টা তখন আমরা বলি বড্ড, ব ডয় ডয় বড্ড। তাহলে বোঝা গেল যে কিভাবে কি হলো, যে ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তনগুলো হচ্ছে সেক্ষেত্রে আমরা কি কি ভাগ করেছিলাম? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে, ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের ক্ষেত্রে ভাগগুলো যে করেছিলাম সেই ভাগগুলো আজকে সম্পূর্ণ হলো। আচ্ছা, একজন বল ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে কি কি পরিবর্তনগুলো লিখলাম তাহলে? রূপসা বল। ওই তো ধ্বনি পরিবর্তন। আচ্ছা 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 আমি একটুখানি তোদের ছকটা একটু মেলা। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি যে বলেছিলাম, 4টে রীতির কথা বলেছিলাম। তার মধ্যে ধ্বনির আগম বলেছিলাম, ধ্বনির আগমটার যে ভাগ আছে সেগুলো সম্পূর্ণ করেছি। ধ্বনির লোপ বলেছিলাম, ধ্বনির লোপের মধ্যে যে কটা ভাগ আছে সে কটাও মনে হচ্ছে সম্পূর্ণ করেছি। ধ্বনির রূপান্তর, তাহলে আমি এরপর গতদিন ও আজকে তাহলে করালাম কি ধ্বনির রূপান্তর, তাই তো? ধ্বনির রূপান্তরটা আমি সম্পূর্ণ ধ্বনির যে ছক দেখ, ছক দেখলেই বুঝে যাবি। ধ্বনির রূপান্তর হলো তাহলে আমি সম্পূর্ণ করলাম। আর বাকি রয়েছে হলো ধ্বনির স্থানান্তর। ধ্বনির স্থানান্তরটা আমি সামনের দিন করাবো, ঠিক আছে? আচ্ছা, যতটা হ্যাঁ ঠিক আছে, যতটা করানো হলো ততটা একদম এখনই